ডিয়ার ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমরা সিটেট 2021-এর পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1-এর যে পেডাগজি ছিল, এই পেডাগজি আমরা 119 নম্বর পর্যন্ত সমাধান করে ফেলেছি। এই ভিডিওতে আমরা ল্যাঙ্গুয়েজ 2-এর যে পেডাগজি, এই পেডাগজিগুলা সমাধান করব। যেহেতু বরাকবলির মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস ল্যাঙ্গুয়েজ 1 চুজ করেন, তাই ল্যাঙ্গুয়েজ 1-এর যে কন্টেন্ট প্লাস পেডাগজি এগুলা সমাধান করবো। কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 যেহেতু সবে প্রেফারেন্স নেন না, তাই ল্যাঙ্গুয়েজ 2-র কন্টেন্ট যেগুলো আছে এগুলা আমরা সলভ করবো না, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ 2-র পেডাগজি যেগুলো আছে এগুলা সমাধান করবো। ল্যাঙ্গুয়েজ 1-এর লাস্ট যে প্রশ্ন ছিল 120 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি বাকি ছিল। এখন আমরা এই প্রশ্নটি সমাধান করবো, এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ 2-র পেডাগজি সমাধান করবো। ঠিক আছে, প্রশ্ন দেওয়া আছে শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক। যদি আমরা প্রশ্নটি বুঝি দেখে নেন, ভাষাগত যোগ্যতা মানে কি? মানে হলো ল্যাঙ্গুয়েজ এবিলিটি, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি। ঠিক আছে, একজন মানুষ ভাষা দিক দিয়ে কতটুকু জানে, কতটুকু ভালোভাবে জানে, ভাষাকে সঠিকভাবে অর্থপূর্ণ এবং বিভিন্ন বাস্তব পরিস্থিতিতে কার্যকরভাবে ব্যবহার করার ক্ষমতা হলো ভাষাগত যোগ্যতা। ঠিক আছে, মান উন্নয়ন মানে কি? মানে এই ভাষাগত দিক দিয়ে শিশুটি যতটুকু জানে এর চেয়ে আরো ভালোভাবে জানা হলো মান উন্নয়ন। এই মান উন্নয়নের নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক? ঠিক আছে, কোন প্রশ্নটি সবচেয়ে বেশি সহায়ক হবে? প্রশ্ন দেওয়া আছে তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটির নাম বলো। অপশন 2-তে দেওয়া আছে পছন্দ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। অপশন 3-তে দেওয়া আছে তোমার ও তোমার মায়ের কথোপকথনের মানে কথাবার্তার একটি উক্তি লেখো। এন্ড অপশন 4-এ দেওয়া আছে তোমার পড়া একটি কবিতার কবির নাম লেখো। আমি আগে বলেছিলাম আপনি নিজে একবার করার জন্য, এরপরে আপনি একবার নিজে চুজ করে নেন সঠিক উত্তরটি কোনটি হবে। এখন আমি এক্সপ্লেনেশন বুঝিয়ে দেব, বুঝিয়ে দেওয়ার পর আপনি নিজেই বলতে পারবেন সঠিক উত্তর কোনটি হবে। আমরা যদি এখানে এক্সপ্লেনেশন দেখি, প্রশ্ন আছে এবং সঙ্গে এক্সপ্লেনেশন দেওয়া আছে শিক্ষার্থীর ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক। প্রশ্ন কি দেওয়া আছে কি প্রথম অপশনে তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটির নাম বলো। তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটি নাম বলো। এটি কি পরীক্ষা করে? এটি শুধুমাত্র পরীক্ষা করে স্মৃতি, মানে প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটির নাম বলার জন্য বলা হয়েছে, মানে এটি মেমোরি চেক করে যে তোমার মনে আছে কি গ্রন্থগুলির মধ্যে একটির নাম। পার্সোনাল প্রেফারেন্স, ব্যক্তিগত পছন্দ। ঠিক আছে, এটি মানে এই আনসারটি হবে না, কারণ কি এটি হলো শুধু একটি নাম বলতে হয়, বাক্য গঠন নেই এখানে, প্রকাশ ও যোগাযোগের সুযোগ নেই এখানে, তাই এটি আনসার হবে না। নেক্সট অপশন হলো পছন্দ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। এখানে পছন্দ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো, এখানে কি চেক করা হইতেছে? ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স ফরমেশন। ঠিক আছে, প্রথম প্রশ্ন ঠিক আছে হচ্ছে না, এখানে প্রথম প্রশ্ন থেকে আরো বেশি জিনিস চেক করা হইতেছে। ভোকাবুলারিও আছে, গ্রামারও আছে, সেন্টেন্স ফরম, যেহেতু বাক্য রচনার কথা বলা হয়েছে সেন্টেন্স ফরমেশনও আছে। এখানে দেখেন কেন সেরা নয় বা সীমাবদ্ধতা, এখানে শুধুমাত্র একটি বাক্য লিখতে হয়েছে, হয় যোগাযোগ বা কথোপকথন এখানে নেই, বাস্তব পরিস্থিতিও নেই, তাই এটিও সম্ভাবনা কম, আনসার 1। আমরা যদি 3 নম্বর প্রশ্ন দেখি তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো। প্রশ্নের মধ্যে দেখেন তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো। একটি উক্তি লেখার আগে তার ও তার মায়ের যে কথোপকথন, মায়ের সঙ্গে যে আলাপ আলোচনা, এখানে একটি সেন্টেন্স নয়, এখানে রিয়েল লাইফ এক্সাম্পলে অনেক সেন্টেন্স এখানে আছে। ঠিক আছে, অনেক সেন্টেন্স থেকে একটি উক্তি
বলার জন্য বা লেখার জন্য বলা হয়েছে, ঠিক আছে। এখানে কি পরীক্ষা হচ্ছে? যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন, শিশুটি বাচ্চাটি ও তার মায়ের কথোপকথন, কমিউনিকেশন। এখানে ভোকাবুলারিও আছে, গ্রামারও থাকবে, বাক্য গঠন সেন্টেন্স ফরমেশন এখানে থাকবে, প্র্যাগম্যাটিক কম্পিটেন্স। এখানে প্র্যাগম্যাটিক কম্পিটেন্স মানে কি? মানে পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী মানে ভাষা প্রয়োগ করা। স্বাভাবিক প্রকাশ বা ফ্লুয়েন্সি, অনেক কিছু এখানে চেক করা হয়েছে, ঠিক আছে। বাস্তব পরিস্থিতিতে ভাষা ব্যবহার করা, প্রশ্ন উত্তর বা প্রকাশ, কথোপকথনের সুযোগ, ভাষার চার দক্ষতার উন্নয়নের সাহায্য করে, ঠিক আছে। এটি ভাষাগত যোগ্যতা উন্নয়নের সর্বাপেক্ষা সহায়ক। এটি আনসার হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। নেক্সট হলো তোমার পড়া একটি কবিতার কবির নাম লেখো। দেখো, তোমার পড়া একটি কবিতার কবির নাম, একটি কবিতা মানে এখানে সীমাবদ্ধ আছে, একজন কবির নাম লেখো, এটিও সীমাবদ্ধ আছে, ঠিক আছে। এখানে শুধুমাত্র মেমোরি এবং এই মেমোরিটি রিকল করা, মনে করার জন্য এটি প্রকাশ করে, এটি পরীক্ষা করা হইতেছে। এখানে শুধুমাত্র নাম লিখতে হয়, বাক্য গঠন নেই, প্রকাশ ও যোগাযোগের সুযোগ নেই। তাহলে আপনি নিজে বলুন কোনটি আনসার সঠিক হবে। তোমার ও তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো, এটি হবে সঠিক আনসার, অপশন 3 কারেক্ট। এখন আমরা ল্যাঙ্গুয়েজ 2 এর যে পেটাগোজিগুলা সলভ করবো। কোয়েশ্চন নাম্বার 136 থেকে স্টার্ট করে 150 পর্যন্ত। 136 দেওয়া আছে, শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ভাষা অর্জনে বলা হয়েছে, ভাষা শিখনে নয়, খেয়াল রাখবেন, ঠিক আছে। এত বেশি কঠিন না এই প্রশ্নটি। অপশনে দেওয়া আছে, অপশন 1-এ টিচার শিক্ষক, অপশন 2-তে দেওয়া আছে পরিবার, অপশন 3-তে দেওয়া আছে স্কুল অ্যান্ড অপশন 4-এ দেওয়া আছে মিডিয়া। আমরা যদি বইয়ের মধ্যে দেখি, এখানে দেখেন, চিলড্রেন কাম টু স্কুল উইথ 2 or 3 ল্যাঙ্গুয়েজেস অলরেডি ইন প্লেস এট দ্য ওরাল লেভেল। ওরাল লেভেল মানে কি? ওরাল মানে AURL, ওরাল মানে AU এ দেখো, AU মানে অডিও। অডিও আমরা কি করি? অডিও আমরা শুনি। তাহলে যে সময় আমরা শুনবো তখন এটি ওরাল মানে শোনা, ঠিক আছে, শুধুমাত্র আমরা শুনি। আর ওরাল মানে বলা। They are able to use these languages not only accurately but also appropriately. Accurately মানে কি? Accurately মানে শুধুমাত্র গ্রামাটিক্যালি মানে ঠিক হওয়া, এবং অ্যাপ্রোপ্রিয়েট মানে গ্রামাটিক্যালি বাট এবং সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে, পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা বলতে পারো সুন্দরভাবে। মানে চিলড্রেন কাম টু স্কুল, স্কুলে শিশুরা আসার আগেই ওরা 2-3টি মানে অ্যাটলিস্ট মানে 2টি ভাষা বা একটি ভাষা অলরেডি তাদের মাদার টাং যেটি আছে এটি অলরেডি তারা মানে সুন্দরভাবে কথাবার্তা বলতে পারে, শিখে নেয় অলরেডি, ঠিক আছে। দে আর এবল টু ইউজ দিস ল্যাঙ্গুয়েজেস নট অনলি অ্যাকুরেটলি বাট অলসো অ্যাপ্রোপ্রিয়েটলি, ঠিক আছে। তারা পরিস্থিতি অনুযায়ী তারা সুন্দরভাবে সঠিকভাবে কথাবার্তা বলতে পারে স্কুলে যাওয়ার আগ মুহূর্ত থেকে। When our children enter school they come with a language, তারা অলরেডি মানে স্কুলে আসার আগে থেকেই মানে তারা অলরেডি ল্যাঙ্গুয়েজ ভাষা জানে, ঠিক আছে, অর্জন করে ফেলে, দেয়ার মাদার টাং। দে নো দ্য ল্যাঙ্গুয়েজ ভেরি ওয়েল অ্যাকর্ডিং টু দেয়ার এজ এবং কগনিটিভ লেভেল, তাদের বয়স অনুযায়ী তাদের কগনিটিভ লেভেল অনুযায়ী তারা অলরেডি অর্জন করে নেয়। দে ক্যান কনভার্স উইথ এনি ওয়ান ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ, যে কোনো মানুষের সাথে তারা কথাবার্তা বলতে পারে। এখন আমরা যদি দেখি বইয়ের মধ্যে মানে প্রশ্নের মধ্যে, যেহেতু তারা শিশুরা ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু তারা স্কুলে আসার আগে থেকেই তারা ভাষা জানে, তাহলে কি টিচার হবে? টিচার তো স্কুলে থাকেন, টিচার হবে না। স্কুল হবে না, স্কুলে আসার আগেই তারা অলরেডি শিখে নেয় মানে অর্জন করে ফেলে। মিডিয়া, ঠিক আছে, মানে সর্বাপেক্ষা কিন্তু হবে না, যেহেতু মিডিয়া মানে ভূমিকা পালন করে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিডিয়া নয়, ঠিক আছে। কোনটি আনসার হবে সঠিক? পরিবার, ঠিক আছে, পরিবার থেকে তারা ভাষা অর্জন করে ফেলে। কোয়েশ্চন নাম্বার 137, প্রশ্ন দেওয়া আছে, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা, ঠিক আছে।
নিচে দেওয়া কোন পদ্ধতিতে আমরা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করি? ভালোভাবে যদি অপশনে খেয়াল করেন দেখেন প্রশ্নে দেওয়া আছে ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা এবং অপশনে দেওয়া আছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড। ঠিক আছে, সহজেই আর মানে সঠিক উত্তরটি মানে দেখা যায়। আমরা যদি এক্সপ্লেনেশন দেখি, প্রথমে দেওয়া আছে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডকে আমরা ন্যাচারাল মেথডও বলি। ঠিক আছে, এই ন্যাচারাল মেথডে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় এবং ফরেন ল্যাঙ্গুয়েজকে আমরা এজ এ টার্গেট ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করি। ঠিক আছে, এই ডাইরেক্ট মেথডটি কন্ট্রাস্ট উইথ দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের ঠিক অপোজিট, উল্টো। The direct method is also known as natural method. ডাইরেক্ট মেথডকে আমরা ন্যাচারাল মেথডও বলি এবং এইটি রিয়াকশন টু দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথডের পুরো উল্টো। এরপরে যদি আমরা দেখি ন্যাচারাল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড। নেক্সট, গ্রামার ট্রান্সলেশন মেথড। This method was originally devised to teach the classical language. Classical language শেখানোর জন্য প্রথমে এটি ব্যবহার করা হয়েছিল। যেমন কোন ভাষাগুলা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ? গ্রিক, ল্যাটিন অ্যান্ড সংস্কৃত। ঠিক আছে, এই গ্রামার ট্রান্সলেশন মেথডকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, টু প্রঞ্চড ট্রিটমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন অ্যান্ড ট্রান্সলেশন অফ ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। ঠিক আছে, দুইটা ভাগ। একটি ভাগ হলো গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন, প্রথমে গ্রামার বোঝানো হয় এবং এরপরে ট্রান্সলেশন অফ এ ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন, ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন বিশ্লেষণ মানে অনুবাদ করা হয়। ঠিক আছে, এরপরে হলো ন্যাচারাল অ্যাপ্রোচ। ন্যাচারাল অ্যাপ্রোচ কি? ন্যাচারাল অ্যাপ্রোচ ইজ এ ল্যাঙ্গুয়েজ টেকনিক অ্যাপ্রোচ ডেভেলপড বাই স্টেফেন ক্রেশেন অ্যান্ড ট্রেসি টেরেল ইন 1983। ডেফিনেশন যদি আমরা দেখি, এই ন্যাচারাল অ্যাপ্রোচের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ ইন উইচ লার্নার অ্যাকোয়ায়ার্স এ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি। ঠিক আছে, ন্যাচারালি বাচ্চাটি ন্যাচারালি ভাষা অর্জন করে থ্রু মিনিংফুল কমিউনিকেশন। ঠিক আছে, যোগাযোগ মাধ্যমে। তাহলে যদি আমরা অপশন দেখি তাহলে কোন পদ্ধতিটি মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? আমরা দেখেছি যে গ্রামার ট্রান্সলেশন মেথড, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি মাধ্যমে ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা হয়। ঠিক আছে, এটি হলো অপশন 3 সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 138, প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? অপশন 1 দেওয়া আছে প্রোৎসাহন মানে মোটিভেশন, অপশন 2তে দেওয়া আছে আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স, অপশন 3তে দেওয়া আছে শিখনে বিশেষ ভঙ্গি অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, অ্যান্ড অপশন 4এ দেওয়া আছে অনুবাদ মানে ট্রান্সলেশন। আপনি নিজে একবার সঠিক উত্তরটি বেছে নেন। এখন আমরা কনসেপ্ট দেখি। দেখুন নিচে দেওয়া আছে ইন দ্য প্রেজেন্ট ইউনিট ইউ উইল লার্ন কারেন্ট ট্রেন্ড ইন মডার্ন ইংলিশ লিটারেচার ইন ইন্ডিয়ান কনটেক্সট অ্যান্ড স্পেশালি টিচিং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ভাষা শিখনের ক্ষেত্রে দ্য ফলোয়িং কোয়ালিটিস দ্য লার্নার শুড ডেভেলপ। ভাষা শিখনের ক্ষেত্রে নিচে দেওয়া কোয়ালিটিগুলা অবশ্যই একজন লার্নার জানতে হবে, তার মানে লার্নারের মধ্যে থাকতে হবে। শোয়িং এ হাই ডিগ্রি অফ মোটিভেশন, অপশনে ডাইরেক্ট দেওয়া আছে মোটিভেশন। হ্যাভিং সেলফ কনফিডেন্স, এটিও অপশনে দেওয়া আছে। অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং। ঠিক আছে, এটিও দেওয়া আছে অপশনে। আরও কয়েকটি দেওয়া আছে, এগুলো আমরা বাংলাতে দেখে নিই একবার। একজন ভাষা শিক্ষার্থীর মধ্যে নিম্নলিখিত গুণাবলী থাকা বা গড়ে তোলা উচিত: শেখার প্রতি উচ্চমাত্রার আগ্রহ মোটিভেশন থাকা, নিজের ওপর আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স থাকা, নিজের শেখার প্রয়োজনীয়তা এবং ভাষা শিক্ষার্থী হিসাবে নিজের ভূমিকা সম্পর্কে সচেতনতা হওয়া। ঠিক আছে, শেখার ক্ষেত্রে পরিকল্পিত মানে স্ট্র্যাটেজিক ও উৎসাহী এনথাজিয়াস্টিক হওয়া, চিন্তা ভাবনায় কৌতূহলী কিউরিয়াস ও সৃজনশীল ক্রিয়েটিভ হওয়া,
গণতান্ত্রিক মনোভাব, উদার মানসিকতা, ওপেন মাইন্ডেড, ঠিক আছে, এবং সমালোচনামূলক চিন্তা ভাবনা, ক্রিটিক্যাল অ্যাটিটিউড থাকা। এগুলি এত সহজে মানে দেওয়া আছে, এগুলি বিশ্লেষণ করার প্রয়োজনই নেই, ভাষায় একদম ইজি ভাষায় ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে যদি এগুলি বেশি বিশ্লেষণ করি তাহলে সময় মানে একটি কোয়েশ্চেন সলভ করতে সময় বেশি চলে যাবে। এরপরে যদি বিশ্লেষণ করতে হয় এর চেয়ে বেশি কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। দেখেন, থিঙ্ক অ্যাবাউট হাউ এ চাইল্ড লার্ন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। একটা ছাত্র প্রথম ভাষা কীভাবে শেখে? এ চাইল্ড ডাজ নট লার্ন থ্রু ট্রান্সলেশন। একটা ছাত্র যে প্রথম ভাষা মানে মাতৃভাষা মাদার টাং শিখে কখনো ট্রান্সলেশনের মাধ্যমে শিখে না। কীভাবে শিখে? দ্য চাইল্ড লার্নস বাই লিসেনিং, অবজার্ভিং, স্পিকিং, রিডিং অ্যান্ড ইন্টারেক্টিং, ঠিক আছে। কখনো মানে মাতৃভাষাটা ট্রান্সলেশনের মাধ্যমে শিখে না, শুনে, দেখে, অবজার্ভ করে, ইমিটেট করে মাতৃভাষা শিখে। The same principle is encouraged for second language learning. Why the other three are necessary? দেখেন অপশনে দেওয়া আসলে মোটিভেশন, সেলফ কনফিডেন্স, পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং। আমরা যদি মোটিভেশন দেখি, মোটিভেশন টেক্স লার্নার ইন্টারেস্টেড ইন লার্নিং। একটা ছাত্র মোটিভেশন শিখতে আগ্রহী করে তোলে, ঠিক আছে। উইদাউট মোটিভেশন স্টুডেন্টস ইউজুয়ালি স্টপ ট্রাইং। যদি মোটিভেশন ছাত্রের মধ্যে দেখা নেই, ছাত্রই মানে শেখা বন্ধ করে দেবে, ঠিক আছে, ব্যবহার করা বন্ধ করে দেবে। মোটিভেশন থাকা জরুরি। নেক্সট হলো সেলফ কনফিডেন্স। স্টুডেন্টস নিড কনফিডেন্স টু স্পিক ইভেন ইফ দে মেক মিস্টেক। একটা ছাত্র যদি বারবার ভাষা শিখতে মিস্টেক করে, এর পরেও তার কাছে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকতে হবে। ফিয়ার অফ মেকিং মিস্টেকস প্রিভেন্টস ল্যাঙ্গুয়েজ লার্নিং। যদি তার কাছে মানে সে ভুল করবে এই ডর থাকে, তাহলে শিখতেও পারবে না, ঠিক আছে, এটি বাধা দিবে তাকে শিখতে। অপশন 3 হলো পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং। ইফ লার্নার্স এনজয় দ্য ল্যাঙ্গুয়েজ দে পার্টিসিপেট মোর অ্যান্ড ইমপ্রুভ ফাস্টার, ঠিক আছে। যদি তার কাছে সে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে এনজয় করে তাহলে সে আরও বেশি অংশগ্রহণ করবে এবং তার ইমপ্রুভ ফাস্টার হবে, ঠিক আছে। ইফ লার্নার ট্রান্সলেট এভরি সেন্টেন্স, দেখেন দে থিঙ্ক ইন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইনস্টেড অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। একটা ছাত্র যদি বারবার ট্রান্সলেট করতে থাকে তাহলে সে যে ভাষা শিখতেছে সেই ভাষার প্রতি তার ধ্যান থাকবে না এবং বেশিরভাগ ট্রান্সলেশন ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন করার মাধ্যমে সময় অতিবাহিত হবে। স্পিকিং বিকাম স্লো হয়ে যাবে। দে ডিপেন্ড টু মাচ অন দেয়ার মাদার টাঙ্গের উপরে বেশি সময় কাটাবে, টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখতেই পারবে না, ঠিক আছে, স্লো হয়ে যাবে। এখন আপনি নিজে বলুন কোনটি সঠিক হবে। অবভিয়াসলি অপশন 4 কারেক্ট হবে। নিচের কোনটি ভাষা শেখানোর ক্ষেত্রে প্রযোজ্য নয়? ট্রান্সলেশন, এটি হবে সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 139। শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? ছাত্ররা এখানে লেখা শিখবে, লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে কি করবো আমরা, ঠিক আছে। অপশন 1-এ দেওয়া আছে শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, ভাষার বর্ণমালা। অপশন 2-তে দেওয়া আছে শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। অপশন 3-তে দেওয়া আছে শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে। অপশন 4-এ দেওয়া আছে শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখা অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। আমরা এক্সপ্লেনেশন পরে দেখব, যদি এক্সপ্লেনেশন দেখলে পরে তো আমরা একবার নিজে দেখি মানে কোনটি সঠিক হবে। দেখো, শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে। আমরা এখানে শিশুদেরকে লেখা শেখাবো। আমরা যদি শুধুমাত্র বর্ণমালার মধ্যে যদি শিশুদেরকে রেখে দেই, বর্ণমালা যদি প্রথমে শিখে এরপরে অক্ষর শিখবে, এরপরে শব্দ শিখবে, এরপরে বাক্য শিখবে, তাহলে শুধু বর্ণমালাতেই আমরা যদি আটকে রাখি শিশুদেরকে তাহলে ওই লেখা শিখবে কিভাবে, ঠিক আছে। আমরা এখানে শিশুটিকে বর্ণমালার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, ঠিক আছে, এটি ভুল হবে।
2 নম্বর হলো শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, যদি ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হয় তাহলে এখানে বর্ণমালা লিখছে না অক্ষর লিখছে না শব্দ লিখছে না বাক্য লিখছে, যার যা মনে হয় তাই লিখতে পারবে শিশুটি। ঠিক আছে, এটি হতে পারে। অপশন 3 তে দেওয়া আছে শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে। দেখো, পেডাগজির মতে, ঠিক আছে, এনসিএফ এর মতে ছাত্রদেরকে তো আমরা মুখস্থ করাবোই না। ঠিক আছে, মানলাম মুখস্থ করাবো, এবার যদি মুখস্থ করে তাহলে এটি তো মুখস্থ করতে করতে ও সময় কাটিয়ে দেবে, তাহলে ও লিখবে কখন? ঠিক আছে, তাহলে এরপরে শুধুমাত্র একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে। যদি মুখস্থ করে লিখতে পারে না তাহলে মুখস্থ করানোর ফায়দা কি? এটি হবে না। অপশন 4 দেওয়া আছে শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ দেওয়া হবে। এখানে দেখুন শুধুমাত্র অক্ষর বলা হয়েছে, বর্ণ বলা হয়নি। বর্ণ এরপরে অক্ষর পরে শব্দ বাক্য রয়ে গেল, এটি হবে না। আমরা যদি explanation দেখি, দেখো, the importance of writing is well recognized but the curriculum needs to attend to its innovative treatment. Teacher insists that the children write in a correct way whether they express their ভালোভাবে দেখেন, এখানে ডাইরেক্ট দেওয়া আছে they express their own thoughts and feelings through writing is not considered too important, just the prematurely imposed discipline or pronunciation স্টিফেলস দ্য চাইল্ড মোটিভেশন টু টক। আমরা যদি এটি বাংলায় দেখি, দেখেন লেখার গুরুত্ব সবাই স্বীকার করে, কিন্তু পাঠ্যক্রমে লেখাকে আরও সৃজনশীল ও নতুন পদ্ধতিতে মানে ইনোভেটিভ ওয়েতে শেখানোর দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষকরা সাধারণত জোর দেন যাতে শিশুরা সঠিক ব্যাকরণ, বানান ও নিয়ম মেনে লিখতে শেখে। ঠিক আছে, শিক্ষকরা এখানে জোর দেন প্রথমে তো বাচ্চাটি চেষ্টা করা দরকার, চেষ্টা করার পর না সঠিক ব্যাকরণ, বানান, নিয়মগুলা সুন্দরভাবে লিখতে পারবে, শিখতে পারবে। কিন্তু তারা লেখার মাধ্যমে নিজের চিন্তা, মতামত ও অনুভূতি প্রকাশ করতে পারছে কি না সেটিকে ততটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় না। এখানে করা উচিত কিন্তু, যেমন ছোটবেলা থেকেই যদি শিশুদের উচ্চারণের নিয়ম কঠোরভাবে চাপিয়ে দেওয়া হয় তাহলে তাদের কথা বলার আগ্রহ, আত্মবিশ্বাস কমে যায়। ঠিক তেমনি লেখার ক্ষেত্রে যদি শুধু ভুল ধরার উপর জোর দেওয়া হয় তাহলে শিশুরা স্বাধীনভাবে নিজেদের ভাবনা প্রকাশ করার উৎসাহ হারিয়ে ফেলতে পারে। ঠিক আছে, ভুল হোক চাই শুদ্ধ হোক এটি আমরা পরে দেখব। প্রথমে তো ছাত্রটিকে অ্যাটলিস্ট কমপক্ষে আমাদের লিখতে দিতে হবে সুন্দরভাবে, যে ওটি লিখতে পারছে কি না। ঠিক আছে, আমাদের এখানে তার মানে কম্প্রিহেনশন, যে বুঝতে পারছে কিনা এটি পরে দেখো। অ্যাটলিস্ট আমরা সুন্দরভাবে লিখতে দেবো ছাত্রটিকে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটি হবে? অপশন 2। কোয়েশ্চন নাম্বার 140 প্রশ্ন দেওয়া আছে শিক্ষার্থীর জন্য শিক্ষণ উপাদান টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি জরুরি? অপশন 1 দেওয়া আছে এটি নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত। অপশন 2 দেওয়া আছে এটি অধিক মূল্যবান না হওয়া উচিত। অপশন 3 দেওয়া আছে এটি শিক্ষার্থীর নিজের হাতেই তৈরি হওয়া উচিত। অপশন 4 দেওয়া আছে এটি বিশেষ সম্পৃক্ত, কন্টেক্সচুয়ালাইজ এবং সংহত উপায়ে ইন্টিগ্রেটেড ম্যানারে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। আমরা যদি কনসেপ্ট দেখি বইয়ের মধ্যে, ডাইরেক্ট দেওয়া আছে, দেখে নেন টিচিং লার্নিং ম্যাটেরিয়াল TLM। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যে সময় আমরা বেছে নেব তখন আমাদের একটি কথা খেয়াল রাখতে হবে যে মাল্টিপল সেন্সেস অ্যান্ড অ্যাক্টিভলি ইউজ দেয়ার হ্যান্ডস। ঠিক আছে, যখন মানে সেই TLMটি মাল্টিপল সেন্সেস ব্যবহার করতে হবে, যেমন হাত, চোখ, কান, মুখ, এগুলি মানে আমাদের মানে মাল্টিপল সেন্স আমাদের ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। অ্যান্ড অ্যাক্টিভলি ইউজ দেয়ার হ্যান্ডস। নেক্সট, ম্যাটেরিয়াল চুজেন শুড বি অ্যাট্রাকটিভ। ঠিক আছে, আকর্ষণীয় হতে হবে অ্যান্ড সেফ। ম্যাটেরিয়াল চুজেন শুড প্রোভাইড adequate and opportunities for the
চিলড্রেন টু এক্সপ্লোর অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ কিউরিয়াসিটি, ঠিক আছে। ম্যাটেরিয়াল চুজেন শুড বি প্রেফারেবলি লোকালি মেড অর লোকালি অ্যাভাইলেবল, ঠিক আছে। লোকালি অ্যাভাইলেবল থাকতে হবে বা লোকালি মেড, ঠিক আছে, থাকতে হবে। Material, the mix of TLM should include materials purchased, materials locally made, materials made by teacher, and even materials made by children, ঠিক আছে। শিশুরাও বানাতে পারে, শিক্ষকও বানাতে পারেন এবং লোকালি অ্যাভাইলেবল থাকতে হবে। টিচার বানাতে পারেন, বাচ্চারাও বানাতে পারেন এবং মার্কেট থেকে আমরা ক্রয় করতে পারি। যেগুলো মার্কেট থেকে ক্রয় করতে পারি এর লিস্টে দেওয়া আছে কোনগুলো আমরা মার্কেট থেকে ক্রয় করব। এখন আমরা যদি বইয়ের মধ্যে দেখি, অপশন 1-এ দেওয়া আছে এটি নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত, ঠিক আছে। নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত। এটি অধিক মূল্যবান না হওয়া উচিত। দেখেন, মূল্যবান হওয়া উচিত, মূল্যবান না হওয়া উচিত। যদি একটি টিএলএম বইয়ের মানে আমরা আমাদের সঠিক মানে রূপে বেছে নিই এবং এটি যদি মূল্যবান হয়ে যায় একটু, তাহলে কি আমরা এটিকে ক্রয় করব না? অবশ্যই ক্রয় করা উচিত। এটি শিক্ষার্থীর নিজের হাতের তৈরি হওয়া উচিত, ঠিক আছে। শিক্ষার্থীর নিজের হাতে তৈরি হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু যদি এটি টিচার মানে নিজের হাত দিয়ে বানিয়ে আনেন বা বাজার থেকে আমরা ক্রয় করে আনি, তাহলে কি এটি হবে না? অবশ্যই হবে। অপশন 4-এ দেওয়া আছে এটি বিশেষ সম্পৃক্ত কন্টেক্সচুয়ালাইজ এবং সংহত উপায়ে ইন্টিগ্রেটেড ম্যানার ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। অপশন 4 এর মানে কি? দেখেন, একটি ভালো টিএলএম শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত, কন্টেক্সচুয়ালাইজ হওয়া উচিত এবং একই সঙ্গে একাধিক বিষয় বা দক্ষতা শেখাতে সক্ষম, ইন্টিগ্রেটেড হওয়া উচিত। মানে কি, আমরা যখন একটি টিএলএম বেছে নেব তখন টিএলএম বাছার সময়, ঠিক আছে, চুজ করার সময়, মানে বাজার থেকে কিনা, ছাত্র বানাচ্ছেন কি শিক্ষক বানাচ্ছেন বা লোকালি অ্যাভাইলেবল আছে কি না, এগুলো তো পরের কথা। এর আগে আমাদের এটি দেখতে হবে যে টিএলএমটি আমরা চুজ বেছে নেব সেটি কন্টেক্সচুয়ালাইজ, বাস্তব জীবনের সাথে সম্পর্কিত আছে কি না, কন্টেক্সচুয়াল, যে পাঠটি আমরা ছাত্রদেরকে ক্লাসরুমের মধ্যে ক্লাস নেব সেই পাঠটির সঙ্গে টিএলএমটি মিলতেছে কি না, বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত কি না। এবং একই সঙ্গে একাধিক বিষয়ে, শুধুমাত্র এটি না যে মানে আমরা টিএলএমটি মানে বেছে নিলাম এবং শুধুমাত্র একটি বিষয়ে পড়লাম এবং টিএলএমটি শেষ হয়ে গেল, টিএলএমটি বিভাগ শেষ হয়ে গেল। একাধিক বিষয়, ঠিক আছে, একটি বিষয় শেষ করার মোটিভ না, একাধিক বিষয়ে যাতে এই টিএলএম দ্বারা আমরা ব্যবহার করতে পারি এবং একাধিক দক্ষতাও আমরা এই টিএলএম দ্বারা ব্যবহার করতে পারি, এটির দিকে আমরা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখন আপনি নিজেই বলুন সঠিক উত্তর কোনটি হবে। এটি নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত, অবশ্যই সহজলভ্য হওয়া উচিত। কিন্তু যদি সহজলভ্য না হয় তাহলে কি আমরা কিনবো না? অবশ্যই কিনতে তো হবে। এটি অধিক মূল্যবান না হওয়া উচিত, ঠিক আছে। যদি মূল্যবান হয় তাহলে কি কিনবো না? মূল্যবান না হওয়া উচিত, ঠিক আছে। যদি মূল্যবান হয় তাহলে কিনতে হবে। এটি শিক্ষার্থীর নিজের হাতের তৈরি হওয়া উচিত, শিক্ষার্থীর হাতে নিজের তৈরি হওয়া উচিত। কিন্তু যদি শিক্ষার্থীর হাতে নিজের তৈরি না হয়, শিক্ষকও বানাতে পারেন, বাজার থেকেও ক্রয় করে আনতে পারি, নিকটবর্তী লোকালিটি থেকে আমরা অংশগ্রহণ করতে পারি। কিন্তু অপশন 4-এ কি দেওয়া আছে? এটি বিশেষ সম্পৃক্ত কন্টেক্সচুয়ালাইজ, ঠিক আছে, বইয়ের সাথে মিলতে হবে এবং সংহত উপায় ইন্টিগ্রেটেড ম্যানার ব্যবহার উপযুক্ত হওয়া উচিত, যাহাতে আমরা একের অধিক বই ব্যবহার করতে পারি এবং একের অধিক দক্ষতা ব্যবহার করতে পারি। এদিকে খেয়াল রাখতে হবে। বাকি অপশনগুলো আমাদের ম্যাচ হোক কিংবা না হোক, কিন্তু অপশন 4 এটি ম্যাচ হতেই হবে, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 141-এ বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে। ধ্বনি উচ্চারণ মানে কি? প্রনাউন্সিয়েশন অফ সাউন্ড। নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী? নিচের 4টি অপশনের মধ্যে প্রতিটি অপশনই কার্যকরী হতে পারে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে অপশনটি সর্বাপেক্ষা কার্যকরী হবে সেটি আমাদের বেছে নিতে হবে, ঠিক আছে। অপশন 1-এ দেওয়া হয়েছে শিক্ষিকার উচিত
মানুষের মুখ গহ্বরের একটি সাচ মানে মডেল ব্যবহার করে একটি ধ্বনি সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহার হয় তার ব্যাখ্যা করা। ঠিক আছে, দেখেন প্রশ্নে দেওয়া হয়েছে ধ্বনি উচ্চারণের অসুবিধা রয়েছে, ঠিক আছে, এবং এখানে কি হয়েছে মডেল ব্যবহার করা হয়েছে এবং এই মডেলগুলার যে জায়গা থেকে শব্দগুলা বের হয়েছে সেই জায়গাগুলা ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু কোনো উচ্চারণ ও ধ্বনি সৃষ্টি করা হচ্ছে না, তাহলে এটি কম কার্যকরী হবে। অপশন 2তে দেওয়া হয়েছে শিক্ষিকার উচিত একটি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণের যোগ্য করে তোলা। দেখেন উপরে তো ব্যাখ্যা করা হয়েছে যে জায়গাগুলি থেকে সেগুলি থেকে শব্দ বের হয়, কিন্তু নিচে কি বলা হয়েছে দেখেন একটি কার্যপ্রণালী অ্যাক্টিভিটি ব্যবহার করবে এবং শব্দ সুর করে বলা, যে শব্দগুলি বের হয় শব্দগুলি সুর করে বলা, ঠিক আছে, এখানে সাউন্ড প্রডিউস হইতেছে, ঠিক আছে, এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি, যে শব্দগুলি সুর করে বলা হয়েছে এই শব্দগুলোর ধ্বনি সৃষ্টি হইতেছে এবং এই যে ধ্বনিগুলো সৃষ্টি হইতেছে এবং এগুলো শনাক্তকরণের যোগ্য করে তোলা হইতেছে, ঠিক আছে, যখন শনাক্তকরণের যোগ্য করে তোলা হবে তখন অটোমেটিক্যালি তাদের যে ধ্বনিগুলিতে অসুবিধা হচ্ছে সেগুলি উচ্চারণ সঠিক হয়ে যাবে। অপশন 3তে দেওয়া হয়েছে পাঠ জুড়ে পড়া এবং তার অন্তর্গত ধ্বনিগুলি ব্যাখ্যা করে। এখানে ঠিক আছে পাঠ জুড়ে পড়তেছে, কিন্তু এর অন্তর্গত যে ধ্বনিগুলি ব্যাখ্যা করা হইতেছে, ঠিক আছে, ব্যাখ্যা করা হইতেছে, এটিও এমন কার্যকরী নয়। অপশন 4-এ বলা হয়েছে তাদের বারবার উচ্চারণ ও অভ্যাস করতে দেওয়া। এখানে কি বলা হয়েছে বারবার উচ্চারণ অভ্যাস মানে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। আমরা ড্রিল অ্যান্ড প্র্যাকটিস থেকে সবসময় বিরত থাকি যাতে তারা বারবার উচ্চারণ করে এই সব অসুবিধাগুলি দূর করতে পারে, ঠিক আছে। এখানে না শব্দসুর উচ্চারণ মানে হইতেছে, কিন্তু এখানে শনাক্তকরণ করা হইতেছে না, তাই এগুলো মানে সমাধান হবে কিন্তু সলভ হবে সময় লাগবে, ঠিক আছে, অনেক সময় লাগবে। সবচেয়ে বেস্ট অপশন হলো অপশন 2 কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 140 দেওয়া আছে বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতিতে, সেটি হলো প্রশ্নে কি বলা হয়েছে উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয়। সেই পদ্ধতিটিকে আমরা কি বলি ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড and direct method। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গ্রামার ট্রান্সলেশন মেথড এবং প্রত্যক্ষ পদ্ধতি ডাইরেক্ট মেথড আমি আগের প্রশ্নে বুঝিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। ডাইরেক্ট মেথডে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ এটি আমরা শিখি। গ্রামার ট্রান্সলেশন মেথড হলো পুরানা পদ্ধতি, ঠিক আছে। এখন হলো ইন্ডাকটিভ মেথড অ্যান্ড ডিডাকটিভ মেথড। আমরা জানি ইন্ডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ মেথডে প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, এরপরে গ্রামার রুলস শেখানো হয়। ডিডাকটিভ মেথডে রুলস প্রথমে দেওয়া হয় এবং পরে এক্সাম্পল শেখানো হয়। ইন্ডাকটিভ মেথডে আমরা স্পেসিফিক থেকে জেনারেলের দিকে যাই, ডিডাকটিভ মেথডে আমরা জেনারেলের থেকে স্পেসিফিকের দিকে যাই, ঠিক আছে। ইন্ডাকটিভ মেথডে স্টুডেন্টরা ডিসকভার করে কীরকমভাবে, যেমন টিচার প্রথমে এক্সাম্পল দিবেন অনেক এবং এই এক্সাম্পল দেওয়ার পরে এই এক্সাম্পল থেকে স্টুডেন্টসরা রুলস ডিসকভার করবে, ঠিক আছে। ডিডাকটিভ মেথডে টিচার এক্সপ্লেইন করেন। ইন্ডাকটিভ মেথড লার্নার সেন্টার্ড, লার্নার্সরা বেশি অ্যাক্টিভ থাকেন এবং ডিডাকটিভ মেথড যেহেতু ফার্স্ট রুল বোঝানো হয় তাই টিচার সেন্টারে, ঠিক আছে। দেখেন ইন্ডাকটিভ মেথডে এক্সাম্পল প্রথমে শেখানো হয়, ডিডাকটিভ মেথডে রুল প্রথমে শেখানো হয়, ঠিক আছে। আমরা যদি দেখি বেশ কিছু উদাহরণের সাহায্যে, এখানে দেখা যাচ্ছে রুল প্রথমে, ঠিক আছে, তাই ইন্ডাকটিভ মেথড হওয়া উচিত, কিন্তু দেখেন
ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয়। নেক্সট লাইনটি খেয়াল করেন, ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয়। যখন ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হবে তখন এটি ডিডাকটিভ মেথড হবে, ইন্টারক্টিভ নয়, ঠিক আছে? ডিডাকটিভ মেথড, অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 143। দেখো, যে প্রশ্নগুলা একদম সহজ, ইজি, মানে আপনারা প্রশ্নটি দেখার পরে সঠিক আনসারটি আপনারা নিজেই সহজভাবে বেছে নিতে পারবেন, সেই প্রশ্নগুলি এত ডিটেলসভাবে বলে সময় নষ্ট করার প্রয়োজন নেই। যেমন এই প্রশ্নটি অনেক সহজ, শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? একটি ছাত্র কিসের দ্বারা ভাষা অর্জন করবে? অপশন 1 দেওয়া আছে স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত ন্যাচারাল ইন্টারেক্টিভ এনভায়রনমেন্ট পরিবেশে ভাষা ব্যবহার করে। আমরা জানি একটি শিশু কিভাবে ভাষা অর্জন করে। শিশুটি জন্মের পর থেকেই ওর পরিবেশ, ওর মানে ফ্যামিলি থেকে, ওর পরিবেশের থেকে কথাগুলি শুনে আনকনশাস মাইন্ডে ভাষা অর্জন করে, ঠিক আছে? শিখতে হয় না। অপশন 2 দেওয়া আছে ভাষার গঠনশৈলীর বিশ্লেষণ করে। যদি ভাষার গঠনশৈলী বিশ্লেষণ করা হয় তাহলে এটি অর্জন নয়, এটি শেখন হয়ে যাবে, ঠিক আছে? ঠিক তদ্রূপভাবে অপশন 3 দেখে নেন, ওই ভাষার সাহিত্য পাঠ করে। ওই ভাষার সাহিত্য যদি আমরা পাঠ করি তবেও এটি শিখন হয়ে যাবে, ভাষা অর্জন হবে না। অপশন 4 দেওয়া আছে ওই ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত হয়। দেখেন, ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে যদি আমরা জ্ঞাত হই, যদি আমরা জানি, তাহলে আমরা ভাষার বিষয়ে জানতে পারবো, ভাষা অর্জন করতে পারবো না, ঠিক আছে? এটি হবে না, তাই সঠিক আনসার হবে অপশন 1, বা স্বাভাবিক ভাব বিনিময়, ঠিক আছে? স্বাভাবিক ভাব বিনিময়, ন্যাচারাল ইন্টারেক্টিভ এনভায়রনমেন্ট পরিবেশে থেকে আমরা ভাষা অর্জন করতে পারবো। অপশন 1 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 144। প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির ফাইন মোটর স্কিল বিকাশের উদাহরণ? অপশনে দেওয়া আছে ক্লিম্বিং, হপিং, রাইটিং অ্যান্ড রিডিং। আমরা জানি স্কিল দুই ধরনের আছে, একটি হলো গ্রস মোটর স্কিল অ্যান্ড একটি হলো ফাইন মোটর স্কিল। গ্রস মোটর স্কিল লার্জ মাসুলস ইনভলভ, যেগুলাতে লার্জ মাসুলস ইনভলভ আছে সেগুলো হলো গ্রস মোটর স্কিলস, অ্যান্ড যেগুলাতে স্মল মাসেলস ইনভলভ আছে সেগুলো হলো ফাইন মোটর স্কিল। লার্জ মাসেল মানে বড় মাংসপেশি এবং স্মল মাসেলস মানে ছোট মাংসপেশি, ঠিক আছে? গ্রস মোটর স্কিলে যেগুলো জড়িত আছে যেমন আমাদের হাত পা, এগুলা যেমন রানিং, জাম্পিং, ক্লিম্বিং, এগুলা গ্রস মোটর স্কিলের সাথে জড়িত। ফাইন মোটর স্কিলস আমাদের শরীরের কোন অঙ্গগুলি জড়িত, যেমন ফিঙ্গার্স, ঠিক আছে? আঙ্গুলি, আমাদের হাতের আঙ্গুলি, রিস্ট, শরীরের আমাদের হাতের কবজি, এন্ড ইভেন টোজ, আমাদের পায়ের আঙ্গুলি। এগুলা কিসের সঙ্গে জড়িত, কোন কাজগুলোর সাথে? যেমন রাইটিং, ড্রয়িং, কাটিং, ঠিক আছে? কাটিং উইথ সিজার, যখন আমরা ছুরি দ্বারা কাটি। বটনিং এ শার্ট, যখন আমরা শার্টের গুদাম লাগাই। এগুলা হলো ফাইন মোটর স্কিলের সাথে জড়িত। এখন আপনি নিজে বলুন, ক্লিম্বিং দেওয়া আছে এখানে, আরোহণ, ক্লিম্বিং কোনটির সঙ্গে জড়িত? ক্লিম্বিং হলো গ্রস মোটর স্কিলের সাথে, ঠিক আছে? হপিং, লাফানো, লম্ফন, লাফানো কোনটির সাথে জড়িত? গ্রস মোটর স্কিল। রিডিং এখানে গ্রস মোটর স্কিলও নয় এবং ফাইন মোটর স্কিলও নয়, ঠিক আছে? তাহলে বাকি কোনটি রইল? রাইটিং। রাইটিং এখনই আমরা দেখছি, রাইটিং হলো লেখন, ফাইন মোটর স্কিলের সাথে জড়িত। অপশন 3 কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 145। দেখে নেন, এই প্রশ্নটি অনেক সহজ। একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন? প্রশ্নটি বুঝেছেন কি? মানে হলো একটি ক্লাসরুমের মধ্যে শিক্ষিকা আছেন এবং শিক্ষিকা প্রশ্ন করবেন, ঠিক আছে? কোন নিচে দেওয়া কোন প্রশ্নটি যদি শিক্ষিকা করেন তাহলে
বহুভাষিকতার প্রসার মানে ক্লাসরুমের মধ্যে অনেক ভাষার জানেন এরকম ছাত্র আছেন, একটি চেয়ে অধিক ভাষা, ঠিক আছে। এবং এই ভাষাগুলোর প্রতিটি ভাষার কোন প্রশ্নটি নিচের করলে এই ভাষার বিষয়ে ছাত্ররা বেশি কথাবার্তা বলতে পারবে, ম্যাক্সিমাম কথাবার্তা বোঝায়, যেমন কি শব্দ হোক, চাই সেন্টেন্স হোক, বাক্য হোক, ঠিক আছে। বিশেষ করে এখানে শব্দই আছে, ঠিক আছে, মানে বেশি ম্যাক্সিমাম শব্দ বিস্তার হবে, ম্যাক্সিমাম শব্দের প্রসার হবে, ম্যাক্সিমাম শব্দ ছাত্ররা বলতে পারবে এই ভাষার বিষয়ে, ঠিক আছে। এখন দেখুন অপশন 1-এ দেওয়া আছে বেলুন কত উঁচুতে উড়তে পারে, ঠিক আছে। একটা বেলুন কতটুকু উপরের দিকে উঠতে পারে, এই প্রশ্নের আনসার কি হবে? ম্যাক্সিমাম ছাত্ররা কি বলবে? হাইটের বিষয়ে বলবে, ঠিক আছে, হাইট, উঁচু, ঠিক আছে। মনে করে নেন ম্যাক্সিমাম 900 মিটার বা 1 কিলোমিটার যদি ছাত্ররা বলে, তাহলে সব ছাত্রই 1 কিলোমিটারই বলবে, ঠিক আছে। মানে 1 কিলোমিটার সব ছাত্রর আনসারের মধ্যে কমন ওয়ার্ড। তাহলে এখানে কি মানে বেশি আমরা শব্দ ব্যবহার করেছি? না, শুধুমাত্র একটি শব্দ ব্যবহার হয়েছে, হাইটের বিষয়, ঠিক আছে। ম্যাক্সিমাম শব্দ ব্যবহার করা হয় নাই, তাহলে এটি হওয়ার চান্স কম, ঠিক আছে। অপশন 2 দেখেন, তোমার বাসায় কয়েকটি তরকারির নাম লেখো। এখন যদি ছাত্রদেরকে বলা হয় তোমার বাসায় কয়েকটি তরকারির নাম বলে, তাহলে এখানে ছাত্রটি বিভিন্ন ধরনের তরকারির নাম বলবে। এখানে একটি শব্দের চেয়ে অনেক শব্দের বিষয়ে ছাত্ররা বলবেন, মানে অনেক শব্দ এখানে ব্যবহার হবে, এটির হওয়ার চান্সেস, ঠিক আছে। নেক্সট দেখেন অপশন 3, তোমার কি কোনো পোষা পশু আছে? ছাত্ররা কি বলবে? ইয়েস অথবা নো বলবে। যে কোনো ভাষা হোক না কেন ছাত্ররা আনসার শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়ে জবাব দিবে, এখানে বেশ শব্দ ব্যবহার হয় নাই। অপশন 4 দেখেন, তুমি কি অক্ষরগুলি লিখেছো? ছাত্ররা বলবে কি হ্যাঁ অথবা না, আমি লিখেছি অথবা লিখি নাই, এখানে জবাব শেষ। কিন্তু আমরা অপশন 2-তে যদি দেখি তোমার বাসায় কয়েকটি তরকারির নাম লেখো, এখানে ছাত্ররা অনেক তরকারির নাম লিখবে এবং এই প্রশ্নয় বহুভাষিকতার প্রসার হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সঠিক আনসার হবে অপশন 2। কোয়েশ্চন নাম্বার 146, প্রশ্ন দেওয়া আছে সড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, কারণ এগুলি। সড়া কি? সড়া মানে হলো রাইমস, ঠিক আছে। অপশন 1-এ দেওয়া আছে শিক্ষার্থীকে লৌকিক ভাষায় টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয়। অপশন 2, শিক্ষার্থীকে অনুশাসনে রাখে। অপশন 3, শিক্ষার্থীকে লৌকিক ভাষার ব্যাকরণ শিখনে সাহায্য করে। অ্যান্ড অপশন 4, শিক্ষার্থীকে কঠিন শব্দগুলো ব্যাখ্যা করতে এবং তারপর বাক্য গঠনে সাহায্য করে। এই প্রশ্নটি এভারেজ লেভেল থেকে একটু কঠিন আছে, ঠিক আছে। এরপরে আপনি একবার নিজে বেছে নেওয়ার চেষ্টা করেন। এখন আমরা একবার কনসেপ্টগুলো দেখে নিই, ঠিক আছে। অপশন 1-এ বলা হয়েছে শিক্ষার্থীকে লৌকিক ভাষায় টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয়, ঠিক আছে। এটি সঠিক, কেননা সড়া শুনে ও আবৃত্তি করে শিশুরা লৌকিক ভাষায় কথা বলার, উচ্চারণ অনুশীলনের এবং শব্দ ব্যবহারের সুযোগ পায়, ঠিক আছে। যেমন দেখে নেন, আমরা যদি বলি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এখানে ছাত্ররা বলার সময় শিশুরা ইংরেজি বলার অভ্যাস করবে, ঠিক আছে। এবং এই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে ছাত্ররা আনন্দ পাবে, ঠিক আছে, সাধারণভাবে কথাবার্তা বলার চেয়ে। আমরা যদি অপশন 2 দেখি, শিক্ষার্থীকে অনুশাসনে রাখে। অনুশাসন মানে কি? নিয়ম শৃঙ্খলার ভিতরে রাখা, ঠিক আছে। দেখো, সড়ার মূল উদ্দেশ্য শৃঙ্খলা বজায় রাখা নয়। সড়া শিক্ষার্থীদের আনন্দ দেয়, আগ্রহ বাড়ায় এবং ভাষা শেখায়, ঠিক আছে। শৃঙ্খলা বজায় রাখা একটি আলাদা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার বিষয়। আমরা যদি অপশন 3 দেখি, অপশন 3-তে দেওয়া আছে শিক্ষার্থীকে লৌকিক ভাষার ব্যাকরণ শিখনে সাহায্য করে, ঠিক আছে। সড়া থেকে কিছু ব্যাকরণগত গঠন শেখা যেতে পারে, ঠিক আছে, কিন্তু সড়ার প্রধান উদ্দেশ্য ব্যাকরণ শেখানো নয়।
এর মূল উদ্দেশ্য হলো উচ্চারণ, ছন্দ, রাইমস, শব্দভাণ্ডার এবং ভাষার প্রতি আগ্রহ তৈরি করা, ঠিক আছে। অপশন 4-এ দেওয়া আছে শিক্ষার্থীকে কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে এবং তারপর বাক্য গঠনে সাহায্য করে। দেখো, ছড়া সাধারণত সহজ ও পরিচিত শব্দ ব্যবহার করা হয়। কঠিন শব্দ ব্যাখ্যা করা এবং সেগুলি দিয়ে বাক্য গঠন করানো ছড়ার প্রধান কাজ নয়, ঠিক আছে। বইয়ের মধ্যে দেখেন ডাইরেক্ট দেওয়া আছে ইউজ অফ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইন টিচিং। এটি ডাইরেক্ট প্রশ্নের সঙ্গে রিলেট আছে। দেখেন, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ মেইনলি টিচিং ইংলিশ ফর লাইফ, অকুপেশন, এক্সপ্রেসিং ভেরিয়াস হিউম্যান বিহেভিয়ার্স ইন ভেরিয়াস সিচুয়েশন। মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যে পদ্ধতি, যে অ্যাপ্রোচ, এই পদ্ধতিতে আমরা ইংরেজি শিখি, ঠিক আছে। ইংরেজি কোন ভাষা, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ টার্গেট ল্যাঙ্গুয়েজ, এটি আমরা শিখি কিসের জন্য? আমাদের জীবনের জন্য, অকুপেশনের জন্য, এবং বিভিন্ন পরিস্থিতিতে আমরা কীভাবে ব্যবহার করব, কীভাবে কথাবার্তা বলবো, এইগুলি শেখার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করে থাকি, ঠিক আছে। দেখেন, কমিউনিকেটিভ রিসোর্স ম্যাটেরিয়ালস একটি অংশ। এখানে এরকম নয় যে আমরা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ডাজ নট মিন টকিং মিনিংফুলি এলোন, ঠিক আছে। এরকম না যে আমরা অর্থপূর্ণভাবে আমরা কথা বলবো, বাট ইট ইজ এ কম্প্রিহেন্সিভ প্রসেস। এটি একটি পদ্ধতি উইচ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইন্টারেক্ট উইথ ইচ আদার, ঠিক আছে। একে অন্যের সাথে ইন্টারেক্ট করে টিচার এবং স্টুডেন্টস অ্যান্ড পার্টিসিপেট অংশগ্রহণ করে ইন দ্য ইন্টার টিচিং লার্নিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। অ্যাক্টিভিটির মাধ্যমে পুরা ক্লাসটা এরকমভাবে সবাই পার্টিসিপেট করে ক্লাসটি অ্যাটেন্ড করে, ঠিক আছে। ইট ক্যান বিগিন ফ্রম এ স্মল চাইল্ড অফ কেজি থেকে শুরু করে এট দ্য এজ অফ 4 or 6 টু দ্য এজ গ্রুপ, ঠিক আছে। 4 থেকে 6 বছর বয়সের বাচ্চারা, কেজি লেভেলের যারা, তারা এই ক্লাসে অ্যাটেন্ড করে, ঠিক আছে। এবং এই ক্লাসটিতে অ্যাটেন্ড করতে গিয়ে ছাত্ররা কোন ধরনের রিসোর্সগুলা, ঠিক আছে, এখন অ্যাক্টিভিটি করবে, টিচিং লার্নিং অ্যাক্টিভিটি, এবং টিচারের সঙ্গে ইন্টারেক্ট করবে, কিন্তু রিসোর্স যেগুলো আছে, কোন রিসোর্সগুলা ব্যবহার করবে? এখানে দেখেন রাইমস, পোয়েমস, শর্ট স্টোরিজ, প্লেস, কম্পোজিশন, রোল প্লে অ্যান্ড বায়োগ্রাফিজ। রাইমস মানে ছড়া, আমরা দেখেই নিয়েছি আগে। এখন আপনি নিজে বলুন, ছড়া নিচের ক্লাসে, ঠিক আছে, নিচের ক্লাসে আমরা কেজি পেয়েছি, কেজি লেভেল ব্যবহার করা উচিত, কারণ এগুলি শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয়। অপশন 1 কারেক্ট হবে। কোয়েশ্চন নাম্বার 147-এ দেওয়া আছে, শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া মানে লিসেনিং অ্যাক্টিভিটি করাবেন। শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্প অথবা কার্যের পরিকল্পনা করলেন, ঠিক আছে। শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে। এই আয়োজন কিসের জন্য? নিচে অপশন দেওয়া আছে। অপশন 1-এ দেওয়া আছে প্রি লিসেনিং অ্যাক্টিভিটি, শ্রবণের পূর্বের কার্যপ্রকল্প। অপশন 2-তে দেওয়া আছে শ্রবণের সময়ের কার্যপ্রকল্প হোয়াইল লিসেনিং, অ্যান্ড অপশন 3-তে দেওয়া আছে শ্রবণের পরবর্তী কার্যপ্রকল্প পোস্ট লিসেনিং অ্যাক্টিভিটিস, অ্যান্ড অপশন 4 শ্রবণ কার্যপ্রকল্প অনুসরণ করা। প্রথমে আপনি নিজে একবার দেখে নেন, এই প্রশ্নটিও একদম সহজ, ঠিক আছে। ডিএলএড বিএডে ক্লাসের মধ্যে এগুলা বোঝানো হয় লিসেনিং অ্যাক্টিভিটিস। এখন আমরা একবার কনসেপ্ট দেখে নেই। দেখেন, লিসেনিং অ্যাক্টিভিটিস এর 3টা ফেজ আছে। দ্য 3 phases অফ লিসেনিং ক্লাসেস: প্রি লিসেনিং ফেজ, হোয়াইল লিসেনিং ফেজ, অ্যান্ড পোস্ট লিসেনিং ফেজ। অ্যাক্টিভিটি ওয়াজ দ্য সেম: প্রি লিসেনিং অ্যাক্টিভিটি, হোয়াইল লিসেনিং activity and post listening activity. Pre-listening phase দেওয়া আছে, in this phase the teacher set up the activity which gives the learner a purpose for listening. ছাত্ররা শুনবে, ছাত্ররা কেন শুনবে, ঠিক আছে। এই পারপাসটা প্রি লিসেনিং ফেজের মধ্যে ছাত্ররা বুঝতে পারে, ঠিক আছে। A quick look at the listening exercise helps the learner
to understand the context and what he or she has the listen for. তারা এই বিষয়ে অবগত থাকে, যে তারা অবগত হবে যে তারা যা শুনছে, কেন শুনছে, কি জন্য শুনছে, ঠিক আছে। দ্য প্রি লিসেনিং অ্যাক্টিভিটি ইজ এ ভেরি শর্ট ফেজ থাকে। এট টাইমস দ্য লার্নার মে বি আস্কড টু প্রেডিক্ট হোয়াট দে উইল হেয়ার। তারা মানে হোয়াইল লিসেনিংয়ে কি শুনবে তারা প্রেডিক্ট করতে পারে প্রি লিসেনিংয়ে, ঠিক আছে, প্রেডিক্ট করতে পারবে। এখানে প্রি লিসেনিং অ্যাক্টিভিটিস দেওয়া আছে, ঠিক আছে। যেমন মনে করেন এখানে দেওয়া আছে সাইট সিং স্কুল ট্রিপ টু নিমরানা এ ফোর্ট নেয়ার জয়পুর। জয়পুরের মধ্যে একটি ফোর্ট আছে, এই ফোর্টের মধ্যে নিমরানা মানে তারা ট্রিপে যাবে স্কুলের, ঠিক আছে, স্কুল থেকে ট্রিপে যাবে। তখন টিচার ছাত্রদেরকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। দ্য লার্নার ইউজ এ ম্যাপ টু লোকেট অ্যান্ড মার্ক দ্য ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক অ্যান্ড প্লেসেস অফ ইন্টারেস্ট, ঠিক আছে। তারা যে ট্রিপে যাবে এই ট্রিপের মধ্যে তারা ইম্পর্ট্যান্ট যে লোকেশন আছে এই লোকেশনগুলো মার্ক করে রাখবে, ঠিক আছে, যে জায়গার মধ্যে তাদের ইন্টারেস্ট আছে। অ্যাক্টিভিটি দেওয়া দেখো, আস্ক এ ফিউ প্রিলিমিনারি কোয়েশন টু ফাইন্ড আউট ওয়েদার দ্য লার্নার হ্যাভ বিকাম ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাপ। এই প্রি লিসেনিং অ্যাক্টিভিটির মধ্যে তাদেরকে কোয়েশন দেওয়া হবে যে তারা কি কখনো মানে ম্যাপের বিষয়ে তারা ফ্যামিলিয়ার আছে কি না, ঠিক আছে। যেমন প্রশ্ন হলো, ডু ইউ ইউজ এ রোড ম্যাপ হোয়াইল ট্রাভেলিং। তুমি যখন ট্রাভেলিং করতেছিলে তখন বা করবে তুমি কি মানে রোড ম্যাপ কখনো, ডু ইউ ইউজ রোড ম্যাপ, তুমি কি কখনো রোড ম্যাপ ব্যবহার করেছো। এগুলো হলো প্রি লিসেনিংয়ের অ্যাক্টিভিটি। ঠিক তদ্রুপভাবে হোয়াইল লিসেনিং ফেজও আছে এবং পোস্ট লিসেনিং ফেজও আছে। হোয়াইল লিসেনিং ফেজে কী হবে দেখো, ডিউরিং দিস ফেজ দ্য লার্নার কমপ্লিটস দ্য টাস্ক বেসড অন দ্য লিসেনিং মেটেরিয়াল। তারা যা শুনবে, শোনার পর এই যে তারা টাস্কগুলো আছে টাস্কগুলো এই ফেজে কমপ্লিট করবে হোয়াইল লিসেনিংয়ে। অ্যান্ড পোস্ট লিসেনিংয়ে কী হবে, তারা যা শুনেছে এবং শুনে কমপ্লিট করেছে এরপরে যে অ্যাক্টিভিটি হলো পোস্ট লিসেনিং অ্যাক্টিভিটি। একটু বাংলায় আমরা যদি সহজভাবে বুঝি, দেখেন শ্রবণ কার্যক্রমের 3টি ধাপ আছে, ঠিক আছে। একটি কার্যক্রম শ্রবণে পাঠ 3টি ধাপে সংগঠিত করা হয় যাতে শিক্ষার্থীরা বুঝতে, প্রক্রিয়াকরণ করতে এবং তথ্য ব্যবহার করতে পারে। শ্রবণের পূর্বের ধাপ হলো শোনার আগে শিক্ষার্থীদের জন্য শোনার জন্য প্রস্তুত করা, ঠিক আছে, শিক্ষার্থীদের শোনার জন্য প্রস্তুত করা এবং পূর্ব জ্ঞান গঠন করা। এখানে শিক্ষকের কি করণীয়, শোনার উদ্দেশ্য স্পষ্ট করুন, ঠিক আছে। শিক্ষার্থীদের অনুমানমূলক প্রশ্ন করুন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ শব্দ ভাণ্ডার পরিচয় করিয়ে দিন। টিচারের কাজ হলো এগুলি। উদাহরণ যেমন দেখেন, শিক্ষক একটি ছবি দেখিয়ে প্রশ্ন করেন, তুমি কি কখনো চিড়িয়াখানায় গেছো, তুমি কি কোনো প্রাণী পছন্দ করো, তুমি কি মনে করো আজকের আলোচনাটি কি সম্পর্কে হবে। এই অনুমানমূলক প্রশ্নগুলো শিক্ষক করবেন, ঠিক আছে, যাতে ছাত্রদের মূল লক্ষ্য কী হবে, আগ্রহ সৃষ্টি ও প্রস্তুতি গড়ে তুলবে। শ্রবণের সময়ের ধাপ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখে, মূল তথ্য বুঝতে সাহায্য করে। এটি হলো শ্রবণের সময়, ঠিক আছে। উদাহরণ যেমন দেখেন, শিক্ষার্থীদের শুনে এবং সঠিক উত্তরটি ঠিক দাও, শূন্যস্থান পূর্ণ করো, সত্য এবং মিথ্যা লেখো, টেবিল সম্পূর্ণ করো। মানে এইখানে ছাত্ররা সবগুলি মানে অ্যাক্টিভিটিস করবে, ভালোভাবে শুনবে, ঠিক আছে। মূল লক্ষ্য হলো বার্তা, তথ্য বোঝা ও গ্রহণ করা। পোস্ট লিসেনিং হলো শ্রবণের পরবর্তী ধাপ। শোনার পরে উদ্দেশ্য হলো বোঝা, যাচাই করা এবং প্রাপ্ত তথ্য নিয়ে, ঠিক আছে, চিন্তা ভাবনা করে ব্যবহার করতে সাহায্য করা। শিক্ষকের করণীয় কি, বিষয়বস্তু নিয়ে আলোচনা করুন, বোধগম্যতা সম্পর্কিত প্রশ্ন করুন, মানে যা শুনেছে তারা বুঝতে পারছে কি না। উদাহরণ হলো, শোনার পরে শিক্ষার্থীরা প্রশ্নগুলির উত্তর দেয়, মূল পয়েন্টগুলো আলোচনা করে, নিজের মতামত জানায় এবং শোনা কথাটি নিজের ভাষায় বলে, ঠিক আছে, যেগুলো শুনেছে সেগুলো নিজের ভাষায় বলে। মূল লক্ষ্য হলো প্রতিফলন ও তথ্যের ব্যবহার। তাহলে আমরা 3টি পেজ দেখেছি, মানে
প্রি লিসেনিং, হোয়াইল লিসেনিং অ্যান্ড পোস্ট লিসেনিং। এখন আপনি নিজে বলুন কোনটি সঠিক অ্যান্সার হবে। যেহেতু এখানে দেওয়া আছে শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তাভাবনামূলক প্রকল্প কার্যের পরিকল্পনা করেন, ঠিক আছে, আগ্রহ বাড়িয়ে তুলবে, ঠিক আছে, তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে, এর জন্য অ্যাক্টিভিটিস। তাহলে এগুলা কি হবে? প্রি লিসেনিং অ্যাক্টিভিটিস, অপশন 1 হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 148, প্রশ্ন দেওয়া আছে ভাষা শিক্ষার ক্লাসে চিত্র অথবা পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, ঠিক নয়, ঠিক আছে। দেখেন ক্লাসের মধ্যে চিত্র অথবা পোস্টার ব্যবহার করা হচ্ছে এবং নিচে দেওয়া আছে এই চিত্র অথবা পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি সঠিক হবে না। দেখেন এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয়, ঠিক আছে। যদি চিত্র অথবা পোস্টার ক্লাসরুমে ব্যবহার করে দেয়, এই চিত্র এবং পোস্টার ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণের সুযোগ করে দেবে, ঠিক আছে, এটি সঠিক হবে। অপশন 2, এটি চিত্রটি সম্পর্কে নিজস্ব বা প্রকাশ এবং লেখার সুযোগ করে দেয়, ঠিক আছে। যে চিত্রটি এবং পোস্টার দেখবে, চিত্র অথবা পোস্টার দেখার পরে তাদের শিশুদের নিজস্ব যে ভাবনা মনের মধ্যে জাগবে, সেই ভাবনা এবং লেখার সুযোগ করে দেবে, এটি ঠিক আছে। অপশন 3তে দেওয়া আছে এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ, ইমাজিনেটিভ ওয়ার্ল্ড গড়ে তুলতে এবং সৃজনী শক্তির বিকাশের সুযোগ করে দেয়, ঠিক আছে। তারা যা দেখবে তা থেকে তাদের মনের মধ্যে একটি ইমাজিনেটিভ ওয়ার্ল্ড গড়ে তুলবে এবং এটি তাদের সৃজন শক্তির বিকাশের সুযোগ করে দিবে, এটিও ঠিক আছে। অপশন 4 দেখেন এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেবে। দেখেন চিত্র অথবা পোস্টার তারা দেখতে পাচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে শ্রবণ দক্ষতা। চিত্র অথবা পোস্টার তারা শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে। যখন দেখতে পাচ্ছে তাহলে দেখা সম্পর্কে হবে, শোনা সম্পর্কে দুটি না হবে। তাহলে কি হবে আনসার? এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়, এটি আনসার হবে অপশন 4। কোয়েশ্চন নাম্বার 149, প্রশ্ন দেওয়া আছে জরুরি সাক্ষরতা স্তরে ইমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। ইমার্জেন্ট লিটারেসি স্টেজ মানে কি? অপশনে দেওয়া আছে বর্ণমালা রচনা, মেকিং লেটার্স, শব্দ লেখা, রাইটিং ওয়ার্ডস, বাক্য রচনা, মেকিং সেন্টেন্সেস অ্যান্ড অঙ্কন মানে ড্রয়িং। দেখেন ইমার্জেন্ট লিটারেসি এর মানে কি? ইমার্জেন্ট লিটারেসি ইজ ডিফাইন এজ দ্য স্কিলস, একটি দক্ষতা অথবা নলেজ মানে জ্ঞান অ্যান্ড অ্যাটিটিউডস দ্যাট এ চিলড্রেন ডেভেলপ অ্যাবাউট রিডিং অ্যান্ড রাইটিং বিফোর দে বিকাম কনভেনশনাল অর ফ্লুয়েন্ট রিডার্স অ্যান্ড রাইটার্স। মানে কি? তারা ভালোভাবে লিখতে এবং পড়তে পারার আগে যে স্টেজ, এই স্টেজকেই আমরা ইমার্জেন্ট লিটারেসি বলি, ঠিক আছে। যেমন দেখেন ইমার্জেন্ট রাইটিং স্কিল, এখানে তো রাইটিংয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে, রাইটিংয়ের কথা বলা হয়েছে। যখন ইমার্জেন্ট রাইটিং স্কিল, এতে আছে ইমার্জেন্ট রিডিং স্কিল, বিতে আছে ইমার্জেন্ট রাইটিং স্কিল। রাইটিং স্কিল মানে কি দেখেন ইনক্লুড ড্রয়িং অ্যান্ড স্ক্রিবলিং, ঠিক আছে, টু রিপ্রেজেন্ট সামথিং। বাচ্চারা যখন লেখা ভালোভাবে জানে না এবং পড়তে ভালোভাবে জানে না, এর আগে যে স্টেজে তারা ড্রয়িং করে অথবা স্ক্রিবলিং আপনারা জানেন আঁকাবাঁকা করে লেখা, এগুলা হলো ইমার্জেন্ট রাইটিং স্কিল, ঠিক আছে। At later stage, children also use letter-like shapes and invent their own spelling. যেমন প্রথমে তো তারা ড্রয়িং করে লিখবে এবং স্ক্রিবলিং করে লেখে, এবং এর পরের যে স্টেজ, এই স্টেজের লেটার মানে পরের দিকে তারা যেমন কে এটিকেট লিখবে, ঠিক আছে, বনদকে বিন্দুকে বনদ লিখবে, এরকমভাবে মানে আস্তে আস্তে ধীরে ধীরে তারা লেখা শিখে। তাহলে আমরা ডাইরেক্ট প্রশ্নের অপশনের মধ্যে দেখেছি ড্রয়িং আছে, তাহলে কি হবে সঠিক অ্যান্সার? জরুরি সাক্ষরতা স্তরে নিচের কোনটি লিখনের অন্তর্ভুক্ত? জরুরি সাক্ষরতা স্তরে ড্রয়িং হলো লিখনের অন্তর্ভুক্ত, ঠিক আছে, এটি হবে কারেক্ট অ্যান্সার। এখন কোয়েশ্চেন নম্বর 150,
শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? নজর সরণি, চেকলিস্ট, মূল্য নির্ণায়ক মানদণ্ড, রেটিং স্কেল, পোর্টফোলিও অ্যান্ড পারম্পরিক ভাব বিনিময় ইন্টারাকশন। এই প্রশ্নটি আমি নেক্সট যে ইয়ারের ভিডিও প্রস্তুত করবো, এই ভিডিওতে আমি এই প্রশ্নটি সমাধান করবো। এবং আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, নেক্সট যে কোন ইয়ারের ভিডিও বানালে আপনি নিজে উপকৃত হবেন এটি কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই ইয়ারের ভিডিও সবগুলি প্রশ্নের মধ্যে প্রশ্ন সমাধান করবো, ঠিক আছে? এবং যদি কোনো প্রবলেম হয় তাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এই প্রশ্নের বিশ্লেষণ আমি এখানে দিয়ে দিয়েছি, আপনি এই বিশ্লেষণগুলা এক্সপ্লেনেশনগুলা দেখে আপনি একবার নিজে ভাবেন সঠিক উত্তর কোনটি হবে। এবং এখানে আমি আনসার কি অ্যাড করে দিয়েছি, অরিজিনাল আনসার কি। আপনার যদি প্রয়োজন হয় অরিজিনাল আনসার কি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।